This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। ভোটের মুখে দাঁড়িয়ে উত্তর কলকাতায় জমজমাট রাজনীতি। রক্তদান শিবিরে রাজনীতির রং মিশল। কুণাল ঘোষ, তাপস রায় রক্তদান শিবিরের একই মঞ্চে। এখানেই শেষ নয়, কুণাল ঘোষের গলায় তাপস রায় বন্দনা এবং সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে কটাক্ষ। আর এরপরই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হলো কুণাল ঘোষকে। বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন ডেরেক ওব্রায়েন। যদিও কুণাল ঘোষের বক্তব্য, অভিমানী কুণাল ঘোষের প্রশ্ন যে সমস্ত অগ্নি পরীক্ষা কি তার মতো দলের কর্মীদের দিতে হবে। একই সঙ্গে তার বক্তব্য যে তিনি এর আগেই তার নিজের এক্স হ্যান্ডেল থেকে সাধারণ সম্পাদক বা মুখপাত্র এই পরিচয় সরিয়ে দিয়েছিলেন এবং অব্যাহতি চেয়েছিলেন, তাই অপসারণ বলা যাবে না। অপসারণ নাকি অব্যাহতি, এটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে কুণাল ঘোষ, যিনি একজন দীর্ঘদিনের সাংবাদিকও বটে, তিনি এই ভোটের মুখে দাঁড়িয়ে একটা রাজনৈতিক মঞ্চ নয় যেটা রক্তদান শিবিরের মঞ্চ, সেখান থেকে বিজেপির প্রার্থী এবং যিনি সদ্য দলত্যাগী তার প্রশংসা করলেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী তাকে কটাক্ষ করলেন। এটা কি একেবারে হঠাৎই? এই সমস্ত অনেক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ডেভেলপমেন্টকে কেন্দ্র করে। আর তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলে দিলেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং ইভিএম নিয়ে। এইসব নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তন্ময় ঘোষ, বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, সিপিআইএমের পক্ষ থেকে অতনু চ্যাটার্জি, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী এবং যোগ দেবেন রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল। আমি শুরুতে আপনাদের দেখাবো রক্তদান শিবিরে রাজনীতির রং এমনই মিশল যে ভোটের মরশুমে কুণাল ঘোষ তিনি পদ হারালেন। তখন সবে মার্চের শুরু, ঘোষণা হয়নি লোকসভা ভোটের। সেই সময় প্রকাশ্যে আসে তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব, যার কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিপরীতে কুণাল ঘোষ ও অধুনা ফুল বদলানো তাপস রায়। উত্তর কলকাতাটায় সুদীপদা একটা বড় সাইজের শাহজাহান, তো মোদির ভক্ত, তো মোদি ভক্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির দালাল। সুদীপ বন্দ্যোপাধ্যায় 2 তারিখ, 4 তারিখ এবং 7 তারিখ ওর বাড়ি থেকে এসে আমাকে এখানে লোক বলে গেছে যে ওখানে বলছে দাদা একটু সাবধানে থাকবেন, দিল্লি পুলিশ ইডি নাকি আমার বাড়ি রেড করবে। আমি তাদের গালাগাল বন্ধ করলাম, কারণ আমার বাড়িতে। এই চাপানুতোরের মাঝে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান তাপস। উত্তর কলকাতায় সুদীপের বিরুদ্ধে প্রার্থীও তিনি। আবার তৃণমূলের অন্দরে ওঠা বিতর্কের ঝড় তখনকার মতো মিলিয়ে যায় চায়ের কাপে। সুদীপের বাড়িতে যান কুণাল। নয়নাদি জানেন আমি ওই নাড়ু খেতে ভালোবাসি, ফলে নাড়ুটা আলাদা একটা ট্রেতে নাড়ু রেডি ছিল, ফিশ ফ্রাই ছিল, 2 রকম সন্দেশ ছিল, নাড়ু ছিল, একটা ঘরোয়া মানে একটা চা চক্রে যেরকম থাকে। কিন্তু নাড়ু সন্দেশ কি সত্যিই সরাতে পেরেছে বিতর্কের ছায়া? বুধবার মে দিবসে 38 নম্বর ওয়ার্ডে এক রক্তদান শিবিরে মিলল উল্টো ইঙ্গিত। এক মঞ্চে তৃণমূলের কুণাল ও বিজেপির তাপস। তাপস রায় একজন নেতা হিসেবে, সাংগঠনিক নেতা হিসেবে, এমএলএ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে যথেষ্ট দক্ষ। সেই রক্তদান শিবিরের মঞ্চে দেখা হয়েছে, তাতে কি অসুবিধা আছে? যারা আয়োজক তারা সকলকে ডেকেছেন, বরং ওই এলাকায় আমাদের প্রার্থীর বিশ্লেষণ করা উচিত। তিনি কতটা জনসংযোগ করলেন যে তাকে একটা ক্লাব ডাকছে না। কুণাল সেন্ট পলস কলেজে ক্লাস 11-এ, তখন থেকে আমি চিনি ডক্টর কে ঘোষের ছেলে, খুবই ভালো ছেলে। তবে আমি অবাক হয়ে যাই ওর মহানুভবতা দেখে, যে কুণাল 2 বছর 10 মাস অকারণে জেল খাটার পরও কিন্তু আজও তৃণমূলের হয়ে যেভাবে ও ব্যাট করছে বা ডিফেন্ড করছে, এটা কিন্তু আমি পারতাম না। এরপরেই কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় তৃণমূল। দল বিবৃতি দেয়, কুণাল ঘোষের মতামত তার একান্ত ব্যক্তিগত। কুণাল ঘোষের মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এর পাশাপাশি কুণালকে সরানো হয়েছে রাজ্যের সাধারণ সম্পাদকের পদ থেকে।
দলীয় মুখপাত্রের পদ থেকে কুণাল ঘোষের ইস্তফা আগেই গ্রহণ করেছে দল। প্রকাশ্যে এমন কিছু কথা বলা বা কাজ করা উচিত না যাতে দল বিব্রত হয়। ব্যক্তিগত মতামত কিছু থাকতে পারে, সেটা মনের ভিতরে রেখে প্রকাশ্যে না বলে প্রকাশ্যে দলের প্রার্থীর জন্য কাজ করাটাই বাঞ্ছনীয়। মিঠুন চক্রবর্তী দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন, তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। তৃণমূল দলে তাহলে ধরে নিতে হবে সৌজন্য এবং গণতন্ত্র নেই। সুদীপ ব্যানার্জিকে প্রোটেক্ট করতে গিয়ে উত্তর কলকাতার তো দলটা অবস্থা কি সেটা কারুর অজানা নয়। এই নিয়ে কিছু বলবেন? কিছু বলবো 2 মাস থেমে যাওয়া বিতর্ক ভোট চলাকালীন ফের মাথাচাড়া দেওয়ায় তৈরি হয়েছে জল্পনা। বিজেপি প্রার্থী তাপস রায় তার সম্পর্কে প্রশংসা করেছেন কুণাল ঘোষ। ক্যামেরায় জয়ন্ত ও চন্দনের সঙ্গে প্রবীর চক্রবর্তী ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট জি 24 ঘন্টা। তন্ময়, মার্চের পর 2 মাসের মাথায় এই ডেভেলপমেন্ট, যেখানে কুণাল ঘোষ একটা রক্তদান শিবিরের মঞ্চ, সেখান থেকে সরাসরি প্রশংসা করলেন তাপস রায়কে, যিনি সদ্য তোমাদের দল ত্যাগ করে বিজেপিতে গেছেন এবং সেখান থেকে প্রার্থী হচ্ছেন, আর সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটাক্ষ করলেন, তারপরই তার বিরুদ্ধে এই কড়া ব্যবস্থা। দেখো, প্রথম কথা, আমি সবসময় মনে করি যে রাজনৈতিক শিক্ষা থেকে আমি বড় হয়েছি, তাতে সংগঠন সবসময়তেই ব্যক্তির থেকে বড়। এখন একটা সংগঠনে থাকতে গেলে সেই সংগঠনের আমার ব্যক্তিগত মতামত অন্য হতে পারে, ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে, রাজনৈতিক সৌজন্য থাকা জরুরি। আমি সেটা বিভিন্ন জায়গায় বলেছি, কালকেও আমিও সমাজ মাধ্যমে একটা পোস্ট করেছি, তাতে একই কথা বলেছি। কিন্তু আমার দলের একজন ঘোষিত প্রার্থী হয়েছেন, সেটা আমার অপছন্দ হতেই পারে। ব্যক্তিগত স্তরে হয়তো আমারও অনেককে পছন্দ নয়, কিন্তু সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। যতক্ষণ আমি সংগঠনে আছি, সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা মঞ্চ থেকে ভোটের মরশুমে দাঁড়িয়ে বিরোধী দলের প্রার্থীকে সঙ্গে নিয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য করলে যা ঘটা উচিত শীর্ষ নেতৃত্ব মনে করেছেন, শীর্ষ নেতৃত্ব সেই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কুণাল ঘোষের যে মন্তব্যটা অত্যন্ত সিগনিফিকেন্ট, যেখানে উনি কুইজ মাস্টার বলতে যে ডেরেক ওব্রায়ানকে বোঝানো হচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে। ডেরেক ওব্রায়ানের সই রয়েছে ওই প্রেস রিলিজে, কিন্তু কুইজ মাস্টারের পিছনের পরিচালকদের কথা বলেছেন। কুইজ মাস্টারের পিছনের পরিচালক বলতে তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদেরই বোঝানো হয়েছে। দেখুন, পরিষ্কার বিষয় আমি আবার রিপিট করলাম, দলের পক্ষ থেকে ডেরেক ওব্রায়ানকে নিশ্চিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে। ডেরেক ওব্রায়ান তো নিজে কিছু করতে পারেন না, বা দলের কেউই। আমি দলের অন্যতম সাধারণ সম্পাদক এবং মুখপাত্র, সেক্ষেত্রেও আমি তো আজকে সই করে দিতে পারি না। সুতরাং আমাকে যদি দলের পক্ষ থেকে সেই নির্দেশ দেওয়া হয় এবং সেই অথরাইজেশন দেওয়া হয়, তাহলে সেটা করাবে। নিশ্চিতভাবে শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছাড়া কিভাবে এটা হতে পারে? এটা তো স্বাভাবিক। কে সই করলো সেটা গুরুত্বপূর্ণ নয়। দল এই সিদ্ধান্ত নিয়েছে, সেটা চিঠিতে পরিষ্কারভাবে বলা হয়েছে। সেই চিঠি তোমাদের কাছে এসেছে, সেই চিঠি আমার কাছেও এসেছে। মানে তন্ময়, তোমাদের মনে হয়েছে যে কুণাল ঘোষের আজকের এই মন্তব্য সেটা ড্যামেজিং দলের জন্য? নিশ্চিতভাবে, কারণ ব্যক্তিগতভাবে কুণালদাকে আমি শ্রদ্ধা করি, তার সঙ্গে আমার সম্পর্কও যথেষ্ট ভালো, কিন্তু সেটা অন্য বিষয়। আবার একই কথা বলবো, ব্যক্তি আর সংগঠন আলাদা। যখন সংগঠনের মধ্যে থেকে কাজ করতে হয়, তখন মাথায় রাখতে হয় যে কোনটা সংগঠন অ্যালাউ করছে, কোনটা অ্যালাউ করছে না। নিশ্চিতভাবে ভোটের মরশুমে বিরোধী প্রার্থীর মঞ্চে একসঙ্গে থেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কিছু বললে সেক্ষেত্রে দল তো বিড়ম্বনায় পড়ছে। এবং তার থেকেও বড় ব্যাপার, যে ভোটাররা আছে, সাধারণ মানুষজন আছে, তাদের কাছে বার্তা যাচ্ছে, তারা কনফিউজড হচ্ছে যে তাহলে দলের স্ট্যান্ড কি। সেই জায়গা থেকেই হয়তো দলের শীর্ষ নেতৃত্ব মনে করেছে। আসলে তন্ময়, তোমরা একটা বাস্তবতা সেটাকেও একই সঙ্গে উপেক্ষা করতে চাইছো বা করছো, যে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি সর্বসম্মত প্রার্থী নন, সর্বজন মানে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তাদের কাছে গ্রাহ্য নন। লোকসভা নির্বাচনে কদিন আগেই আমরা দেখেছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে
42 জন প্রার্থী হয় পশ্চিমবাংলা থেকে, কারণ আমাদের 42টা আসন। তো সবাই তো প্রার্থী হতে পারবেন না, অনেকের আশা প্রত্যাশা থাকতে পারে, আমার নিজেরও আশা প্রত্যাশা থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আশা প্রত্যাশা থাকলে সেটা আমি দলের মধ্যে জানাবো। এখন দল যাকে মনোনীত করেছে সে বিভিন্ন চর্চার মাধ্যমে নিশ্চিতভাবে আমাদের দলের কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং সেই পদ্ধতিগুলোর মধ্যে গিয়ে একটা নাম দলের পক্ষ থেকে ঘোষিত হয়েছে। একবার যখন দলের পক্ষ থেকে ঘোষিত হয়েছে, আমার অপছন্দ হলেও যতক্ষণ আমি সেই দলে আছি, সেই দলের সদস্য, শুধু সদস্য নন, উনি তো দলের শীর্ষস্তরের একজন নেতৃত্ব, যার ফলে দলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে মান্যতা দেওয়া ছাড়া তো অন্য কিছু উপায় আছে বলে আমার মনে হয় না। কুণালদার গলায় তাপস রায়, যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের প্রার্থী উত্তর কলকাতার, সে তাপস রায়ের প্রশংসা এবং একই সঙ্গে কটাক্ষ যে এই ধরনের প্রোগ্রামে আসার জন্য যে জনসংযোগ থাকা দরকার, সেই জনসংযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেই, এরকমই একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন কুণাল ঘোষ, এবং তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই এই প্রেস রিলিজ। দেখুন, আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের এই ভেতরে কি দ্বন্দ্বপন্দ হচ্ছে, কে টিকিট পায়নি, কুণালদা টিকিট পায়নি বলে ক্ষোভ হয়েছে, গোসা হয়েছে উত্তর কলকাতায়, এসব নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, এটা নিয়ে আমাদের কিছু যায় আসে না। কিন্তু যায় আসে এখানে যে আজকে বিরোধী দলকেও বলতে বাধ্য হতে হচ্ছে যে আমাদের উত্তর কলকাতার প্রার্থী সর্বজনগ্রাহ্য, আমাদের প্রার্থীকে ভোট দেওয়া ছাড়া অন্য কোনো অপশান তাদের কাছেও নেই, এবং তাদেরও অনেকের কারো কারো দম বন্ধ হয়ে আসছে। তা আমি আজকে একটা জিনিস দেখে খুবই আমার আশ্চর্য লাগছে, এবং আমি বেসিক্যালি সংগঠনের ছেলে, যে কোনো রাজনৈতিক দলই করি না কেন, একটা রাজনৈতিক দল তার সাংগঠনিক জায়গায় কতটা দুর্বল হলে কুণাল ঘোষ এই রিয়াকশান দেওয়ার পরেও তাকে দল থেকে বহিষ্কার করতে পারছে না। এবং আমরা দেখলাম যে কুণাল ঘোষ শুধু এখানেই থেমে থাকলেন না, উনি প্রেস কনফারেন্স করে সরাসরি যিনি ওনাকে সাসপেন্ড করলেন তাকে বললেন হি ইজ নাথিং বাট আ কুইজ মাস্টার, তিনি রাজনীতির কিছু বোঝেন না। তার বালখিল্লা অ্যাটিটিউডে উড়িয়েছেন পুরো ব্যাপারটা, বলেছেন একজন কুইজ মাস্টার, সে আবার একজন পলিটিশিয়ানকে সাসপেন্ড করে দিয়েছে। তো ফলে এই কমিউনিকেশনটা দিয়েছেন বলে আমি যে বলছি যে তার বিরুদ্ধে তাকে দল থেকে বের করার মতো ক্ষমতা তৃণমূল দেখাতে পারেনি, এটা নয়। আমি এটা বলছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্ট করেছেন এখানকার ডিজিকে, সেই ডিজিকে কয়েকদিন আগে কুণাল ঘোষ কোন ভাষায় আক্রমণ করেছিলেন সেটা নিশ্চয়ই আপনাদের মনে করিয়ে দিতে হবে না। তারপরেও কুণাল ঘোষকে দল থেকে বহিষ্কার করার মতো দক্ষতা তৃণমূল কংগ্রেস বা ক্ষমতা দেখাতে পারছে না। কেন? উনি কি কিছু জানেন, নাকি উনি কিছু বলবেন তাই সেই ভয় আছে, কি কারণ? নাকি আপনাদের সাংগঠনিক দুর্বলতা এমন জায়গায় পৌঁছেছে যে এখানে কোনো রকম স্টেপ নেওয়ার মতো আপনাদের ক্ষমতা নেই? এটা আমাদেরকে বেশি করে ইন্ডিকেট করছে, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কারণ এদের দল অলরেডি ভাঙতে ভাঙতে ছত্রখান হয়ে গেছে, এবং সুদীপ বাবুর মতো প্রার্থী যে দলেই গ্রহণীয় নয়, সে উত্তর কলকাতায় মানুষের কাছে গ্রহণীয় হবে না, এটাই স্বাভাবিক। না, কিন্তু কোনো কথা বললে, বিশেষ করে আমরা দেখেছি দক্ষিণপন্থী দলগুলোতে অনেক সময় কিছুটা গোষ্ঠীদ্বন্দ্ব, কিছুটা ভিন্ন মত এর অবকাশ থাকে, তো কিছু বললে কুণাল ঘোষকে বহিষ্কারই করতে হবে, এটাই বা কে বলে? কি বলছেন মৌপিয়া দেবী? তৃণমূল কংগ্রেস কি? তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু আমি তো মনে করি না, পৃথিবীর কেউ মনে করে না। অনুপম হাজরার পদ হারিয়েছে ডিসেম্বরে, অনুপম হাজরা পদ হারিয়েছে। অনুপম হাজরা কি বহিষ্কৃত হয়েছে? অনুপম হাজরা কি বহিষ্কৃত হয়েছে? ম্যাম শুনুন, প্রশ্নটার উত্তর। ভারতীয় জনতা পার্টির সাথে তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্র সেটা ভিন্ন প্রসঙ্গ। অনুপম হাজরা বহিষ্কৃত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। এক সেকেন্ড, ভারতীয় জনতা পার্টির একাধিক নিয়ম কানুন আছে। যেদিন অনুপম হাজরার বিরুদ্ধে অ্যাকশন হয়েছে, আপনি তারপর থেকে অনুপম হাজরার অ্যাটিটিউড দেখুন, পারফরমেন্স দেখুন, কোন জায়গায় দেখতে পান উনি দল বিরোধী একটা কাজ করেছেন? উনি ইভেন যে কাজ করেছেন সেটা দলের ফেভারে করেছেন। আমি কুণাল ঘোষ যদি আজকে দলের ফেভারে বলবার জন্য সুদীপ বাবুর বিরোধিতা করতেন, আমি কিছু বলতাম না। কুণাল ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূলের অন্যতম ফেস, সর্বময় প্রার্থী, তার অথরিটিকে চ্যালেঞ্জ করেছেন, বলেছেন এই ডিজি ষড়যন্ত্র করার জন্য। তোমার গলায় একটু বেশি মমতা বন্দনা শুনতে পাচ্ছি না? আমি রিসেন্টলি এটা দেখছি যে তৃণমূল কংগ্রেসের দেবাংশু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোয়ালিটি নিয়ে কোশ্চেন রেজ করে দেয়, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয় না, তারপরও টিকিট পায়। মমতা বন্দ্যোপাধ্যায় কোয়ালিটি নিয়ে তো এখনো টুইট আছে যে প্রশাসনিক ব্যবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল হচ্ছে, অভিষেক বাবুকে নিয়ে গেলে অনেক সুবিধা। মিস কোট করো না। ডায়মন্ড মডেলের পর দেবাংশু একটা টুইট করেছিল, যেখানে দেবাংশু লিখেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম প্রশাসনিক জ্ঞান সম্পন্ন থাকলে। এটা প্রথম লাইন। দ্বিতীয় লাইনটা শুনুন, মোস্ট ইম্পর্টেন্টলি বলেছিলেন ডিজি পারলে তো ওই ডিজিকে তুলে কুণাল বাবু তুলে গঙ্গার জলে বিসর্জন দিয়ে আসেন। এইটা করবার পরে
তারপরেও উনি একটা অ্যাক্ট করেছেন, আমি জানি সেই অ্যাক্ট প্রকাশ্যে এসেছে, তার জন্য তিনি দলের ভেতরেও কমিউনিকেশন দিয়েছেন, তারপরে ওনাকে দেখানোর ক্ষমতা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা কম্প্রোমাইজ করছে। প্রথম কথা হচ্ছে, দেখে ভালো লাগছে যে শঙ্কু আমাদের সর্বময় নেত্রী নিয়ে এত ভালো কথা বলেছেন, এবং এটা তো ঘটনা যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে দলটা চলে, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং এটাও সত্যি তার পরবর্তীকালে অভিষেক যেভাবে দলটাকে পরিচালনা করছে মাঠে নেমে, সেটাও মানে সাধুবাদযোগ্য। এখন শঙ্কু বলছিল যে উত্তর কলকাতার প্রার্থী, এখন উত্তর কলকাতার বিজেপি তো এমন একটা প্রার্থী খুঁজে পায়নি যে লোকটা একদিন আগে অবধি তৃণমূল কংগ্রেসে ছিল, তিনি দল ত্যাগ করার পরে তাকে প্রার্থী করতে হয়েছে। কিন্তু আমি এই স্টেটমেন্টটার কথা বললাম, তারপরে বলছি তারপরে হচ্ছে দলের দলীয় অনুশৃঙ্খলা। আমি ভাই জীবনে বিধায়ক হইনি, কিন্তু আমি অনেকবার আবেদন করে বিধায়কদের অনুরোধ করে বিধানসভা দেখতে যেতাম, ওয়েলে বসে দেখতাম। বিধানসভাতে যে লেভেলে তাপস বাবু ফ্লোর ম্যানেজ করতেন, তোমাদের বাঘা বাঘা এমএলএরা তার কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে দিচ্ছে। আমি একটু চন্দনদার কাছে আসি। চন্দনদা, দেখো, একটা কথা শুরুতেই বলতে হবে, সেটা হলো তন্ময় যেভাবেই ড্রপ করুক, তন্ময় এখানে কোনো কিন্তু নেই যে সৌজন্যতার রাজনীতির একটা প্রেক্ষাপট তৈরি করবার চেষ্টা করবে, প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা সৌজন্যতার রাজনীতি তো আমরাও এক্সপেক্ট করি, প্রত্যেকের কাছ থেকে এক্সপেক্ট করা যায়। আজকে ঘটনাটা সম্ভবত সেদিকে ডেসক্রাইব করা যেত, কিন্তু গেল না কেন? তার কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে যে ঘটনাগুলো ঘটে চলেছে তাকে তুমি যদি সাম আপ করো, তাহলে তুমি আর যাই হোক এটা সৌজন্যতার মোড়েকে অন্তত আবদ্ধ করা যাবে না। এটা হচ্ছে এক। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং। দেখো, আমি একটু ডিপার্চার করবো মূল ঘটনা, এটা তো এদের মতো আলোচনা করছে। তুমি শঙ্কুকে যে প্রশ্নটা করলে, আলটিমেটলি শঙ্কু হজবরল করে উত্তর কলকাতার একটা সাম আপ করে দিল। কিন্তু আমি তোমাকে যেটা বলছি, আমার না একটু রিমোট সায়েন্স করছে এই কুণালবাবুর অবস্থান। আমি তোমাকে 2টো নাম বলতে পারি, 2টো দল, যে 2টো দলই মহারাষ্ট্রে। এই 2টো দলের একটা সিকোয়েন্স তৈরি হয়েছিল এই কিছুদিন আগে, তুমি খুব ভালো করে জানো, একটা স্প্লিট সিকোয়েন্স তৈরি হয়েছিল। একজন চুপ ছিলেন অজিত পাওয়ার, আরেকজন চুপ ছিলেন একনাথ সিন্দে। হঠাৎ একটা ফ্লাইট এলো, চলে গেল গৌহাটিতে। মানে আমি না কোথাও একটা ড্রপ করতে পারছি। আমি তোমাকে এক্সপ্লিসিটলি কিছু বলতে পারবো না, এটা দলের ব্যাপার, এটা তৃণমূলের ব্যাপার, এটা বিজেপির ব্যাপার। আমি তোমাকে ড্রপ করতে পারবো, কিন্তু কোথায় জানি একটা সূক্ষ্ম রচনা তৈরি হচ্ছে, যে রচনার কেন্দ্রবিন্দুতে 2টো দলই আছে এবং 2টো দলের কিছু নেতারা আছে। আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। মৌপিয়া, যদি ভবিষ্যতে এরকম কিছু ঘটে। অজিত পাওয়ার একনাথ সিন্ডের কথা বললেন, আপনি ঠিক কোন কোন দুজনের রেফারেন্সে এই দুজনের কথা আনলেন? না, আমি এই দুজনের রেফারেন্সের প্রসঙ্গটা আনছি এই কারণে যে একটা পার্টি স্প্লিটের প্রশ্ন তো থাকে, এবং সেই পার্টি স্প্লিটে পার্টিটাকে স্প্লিট হয়েছে, এটা ঘটনা। মহারাষ্ট্রে কি হয়েছে আমরা সেটা জানি, কিন্তু কারা কারা এই স্প্লিটের পিছনে থাকে একটা মেকানিজম তো থাকে। সেই মেকানিজমের একটা প্রতিচ্ছবি, সেই মেকানিজমের একটা প্রতিচ্ছবি বাংলায় দেখতে পাচ্ছি। আমি সেই মেকানিজমের একটা প্রতিচ্ছবি বাংলায় দেখতে পাচ্ছি। আমরা এখনো পর্যন্ত কোনো ডিরেক্ট স্টেটমেন্ট পাইনি কুণালবাবুকে। সত্যি তো, কুণালবাবুকে সাসপেন্ড করে দাও, কুণালবাবুকে বহিষ্কার করে দাও, কুণালবাবুকে মাঝপথে তার কার্যক্ষমতা যেটা উনি ত্যাগ করেছেন, বারবার বলছেন, তো আমরা জানি, তাকে আবার রিইনস্টেট করা হয়েছিল, ক্ষমতা দেওয়া হয়েছিল, আবার তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। এটা অদ্ভুত। আমি তোমাকে বলছি, আপনি বলছেন যে এটা শুধুমাত্র একটা মানে স্পোরাডিক কিছু নয়, পটভূমি, ভেরি ক্যালকুলেটিভ পটভূমি। অতনু, দেখুন, আপনাদের প্রতিবেদনে দেখলাম এক অভিমানী কুণাল ঘোষের বিরুদ্ধে আরেক অভিমানী শান্তনু সেন, যিনি দুদিন আগে টিকিট না পাওয়ার জন্য অভিমানী হয়ে অনেক কিছু প্রেস মিডিয়ায় বলেছিলেন, বরানগর উপনির্বাচন হোক বা উত্তর কলকাতা বা সমস্ত কিছু মিলিয়ে রাজ্যসভার টিকিট থেকে উনি প্রেস মিট করলেন। এখন ভালো, কুণালবাবু বলেছেন যে উনি আর কত অগ্নি পরীক্ষা দেবেন। সত্যিই তো, প্রিজেন্ট ভ্যান বাজানোর মাঝখানে প্রেস মিট করাটা একটা অগ্নি পরীক্ষার মতো কঠিন ব্যাপার বলেই দেখতে তো মনে হয়েছিল সেই সময় দাঁড়িয়ে। তবে এখন তো প্রিজেন্ট ভ্যান কেউ বাজাচ্ছে না, উনি অভিমান ভেঙে বলে ফেলুন না সারদার অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি কারা। উনি তো সেদিন বলতে পারেননি, প্রিজেন্ট ভ্যান বাজছিল পিছনে পিছনে। এখন উনি ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছেন কিনা কে জানে, এখন নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট পেতেও পারেন, ওনার যা ব্যাপার। তবে বারবার আমরা বলছি এটা তৃণমূল বিজেপির ঘরোয়া সমস্যা। মানে আমরা বারবার বলেছি একটাই গোডাউন, শোরুম আলাদা। নইলে ওপেদে আপনি বুঝুন, গোটা উত্তর কলকাতা যেখানে এবিভিপি, আরএসএস, বিজেপি সবার সদর দপ্তর, সেখানে
দলের জেলা সভাপতি থেকে ক্যান্ডিডেট অবধি সবই তৃণমূল থেকে ধার করে বিজেপিকে চালাতে হচ্ছে। এটা এদের ঘরোয়া সমস্যা। আমার মনে হয় এটা নিয়ে তৃণমূল বিজেপির এখানে ওখানে না গিয়ে ফ্যামিলি কোর্টে গিয়ে সেটেল করা দরকার। আমি সম্বিতের কাছে একটু আসবো। সম্বিত, কিছুক্ষণ আগে চন্দনদা যেটা বলছিলেন, যদি আমরা সিকোয়েন্স অফ ইভেন্টস দেখি, আমি আবারও একবার ফিরিয়ে নিয়ে যাব মার্চের শুরুতে, এবং যেটা আমরা প্রতিবেদনেও দেখালাম। প্রথম কুণাল ঘোষ তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন, এরপরই আমরা তাপস রায়ের রিয়াকশন পাই। এরপর তাপস রায় এমন কথাও বলেছিলেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল আমাদের পক্ষ থেকে যে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়, তিনি বলেছিলেন কোনোভাবে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করব না। এরপর দেখা যায় তাপস রায় চলে গেলেন বিজেপিতে, কিন্তু কুণাল ঘোষ তিনি চলে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং ওই ফিশ ফ্রাই এবং নাড়ু এবং ইত্যাদি এবং ইত্যাদি। অনেকেই সেই সময় একটা প্রশ্ন তুলেছিল যে কুণাল ঘোষ যদি স্টেপ আউট করে যদি না এই বিস্ফোরক মন্তব্য করতেন, তাহলে কি তাপস রায় তিনি সেদিন এতটা ক্ষুব্ধ হতেন? এরকম অনেক রকম জল্পনা চলছিল। তারপর আজকে কাট 2 যদি দেখি, এই রক্তদান শিবিরের মঞ্চ, এবং সেখানে কুণাল ঘোষ বলছেন, তাপস রায়ের প্রশংসা করছেন এবং বলছেন যে এই ধরনের অনুষ্ঠানে আসতে হলে জনসংযোগ থাকা দরকার। ইঙ্গিতটা কার দিকে? স্পষ্ট। এই পুরোটাই কি আসলে একটা সুতোতে গাঁথা বেশ কিছু ফুল? এক্স্যাক্টলি সেটাই মনে হয় যে কিছু তো একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, কিন্তু কি হচ্ছে সেটাই খুব সন্দেহজনক। আর একটা শুধু রেফারেন্স মাথায় আসছে মৌপিয়া, সেটা হচ্ছে যে এই রক্তদান শিবির কুণাল ঘোষের জন্য খুব ভয়ঙ্কর একটা জায়গা। 2013 20 সেপ্টেম্বর 20 সেপ্টেম্বর, আমি যদি খুব ভুল না করি 29 সেপ্টেম্বর, হ্যাঁ 20 সেপ্টেম্বর 20 সেপ্টেম্বর 2013 এরকমই একটা উত্তর কলকাতার রক্তদান শিবির থেকে তিনি তৃণমূল নেতৃত্বের প্রতি তার ক্ষোভ ব্যক্ত করেছিলেন, এবং তখন প্রয়াত সোমেন মিত্র এবং শিখা মিত্র সেই রক্তদান শিবির আয়োজন করেছিলেন। আজকে এতদিন পরে আবার সেই একই একটা বৃত্ত মনে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে, যে সেইখানে একটা জিনিস মনে করালে সম্বিত, এক্স্যাক্টলি সেটা হচ্ছে একটা রক্তদান শিবির, সেই রক্তদান শিবির সেই কুণাল ঘোষ, আবারও রক্তদান শিবির, আবারও কুণাল। হ্যাঁ এক্স্যাক্টলি। সেখানে তাপস রায়ের সম্বন্ধে তিনি এত ভালো ভালো কথা বলছেন। এবারে যে কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে এটা মানা কষ্টকর যে যখন নির্বাচন প্রক্রিয়া একদম তুঙ্গে, সেই সময় দাঁড়িয়ে একজন দলের একজন নেতা তিনি একজন বিরোধী প্রার্থীর সম্বন্ধে এত ভালো ভালো কথা বলছেন এবং ইঙ্গিত করছেন দলীয় প্রার্থীর বিরুদ্ধে যে তিনি জনসংযোগ করতে পারছেন না ইত্যাদি ইত্যাদি এইসব বিষয় নিয়ে। তো দক্ষিণপন্থী দলে এসব হয়ে থাকে এবং নেতাদের মধ্যে মারামারি, এবং আমরা এটাও দেখেছি যে প্রণব মুখোপাধ্যায়ের মতো একজন শ্রদ্ধেয় নেতা, তাকেও যেভাবে হেনস্থা করা হয়েছে বিধান ভবনে, তিনি প্রতিরক্ষা মন্ত্রী থাকার সময়। তো কাজেই দক্ষিণপন্থী দলে এসব হয়ে থাকে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি যে কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে উঠে এসেছে, এবং যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের কিছু ক্ষোভ ছিল যে তিনি নির্বাচনের প্রচারে নেতৃত্ব দেবেন না ইত্যাদি ইত্যাদি, তখন কুণাল ঘোষের নেতৃত্বেই কিন্তু এই অভিষেকপন্থী নেতা সোকল তারা কিন্তু বিভিন্ন ধরনের বিবৃতি দিয়েছিলেন। আজকে যখন কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের সাধারণ সম্পাদকের পদ থেকে, এবং তিনি বলতেই পারেন যে আমি আগেই অব্যাহতি চেয়েছিলাম, সেটা দেওয়া হচ্ছে, সেই স্টেটমেন্ট ইস্যু করছেন কিন্তু ডেরেক ওব্রায়েন। তিনি কি পদাধিকার বলে সেই স্টেটমেন্ট ইস্যু করছেন সেটা আমরা জানি না, কারণ যে প্রেস স্টেটমেন্ট আমি দেখলাম তাতে নিচে তার কোনো ডেজিগনেশন লেখা। তো এখন কথা হচ্ছে যে যিনি একজন কুণাল ঘোষের মতো একজন ব্যক্তিত্ব, যিনি এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত ঘনিষ্ঠ ছিলেন, সেখানে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে সরাচ্ছেন, মানে সরানোর বিবৃতি আসছে কিন্তু ডেরেক ওব্রায়েনের মতো একজন নেতার থেকে, যিনি রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের নেতা অবশ্যই, তার কাছ থেকে আসছে। সেখানে কোনো রকম বিবৃতি আসছে না দলীয় শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে, অ্যাটলিস্ট দলীয় সভাপতির পক্ষ থেকে তো কোনো বিবৃতি আসার কথা ছিল। আমরা এর আগে দেখেছি 2013 ঘটনা যদি দেখি, সেখানে মুকুল রায় সাধারণ সম্পাদক হিসেবে তার বক্তব্য জানিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায় তখন তৃণমূলের মহাসচিব ছিলেন, তিনি তার বক্তব্য জানিয়েছিলেন কুণাল ঘোষের ব্যাপারে, কিন্তু এখানে সেরকম কিছু দেখছি না। তো কেন দেখছি? তো সেইগুলো সন্দেহের উদ্রেক করবেই যে কি পটভূমি তাহলে তৈরি হচ্ছে, যে অভিষেক ঘনিষ্ঠ একজন নেতা তাকে এরম ভাবে সরিয়ে দেওয়া হচ্ছে, আবার তিনি যাচ্ছেন, তিনি গিয়ে একটি রক্তদান শিবির থেকে বিরোধী প্রার্থীর এত ভূয়সী প্রশংসা করছেন। তো এটা খুবই সন্দেহজনক একটা পরিস্থিতি। আমি আসবো এ প্রসঙ্গে আলোচনায়, ছোট্ট একটা বিরতি তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়।
ফিরে এলাম বিরতির পর। আমি খুব সংক্ষেপে তন্ময়ের কাছে যাবো। তন্ময়, সম্বিত যে প্রশ্নটা তুলে দিল একটু আগে, চন্দনদাও যেটা বলছিলেন যে শুধুমাত্র কুণাল ঘোষ হঠাৎ মনে হলো, হঠাৎ তাপস রায়ের প্রতি ভীষণ আপ্লুত হয়ে এই কথা বললেন, এটা হতে পারে? কুণাল ঘোষ এর আগে যেদিন ডিজি নিয়োগ হয়েছেন, ডিজি নিয়োগের অর্ডার ইস্যু হওয়ার পরপর বিরোধীদের কোনো স্টেটমেন্ট আসেনি, কুণাল ঘোষের স্টেটমেন্ট এসেছিল। এই ধরনের ঘটনা তো আগে দেখা গেছে দলের মধ্যে। কুণাল ঘোষ এই অবস্থানটা সেটা এতদিন যে মেনটেন করে আসতে পেরেছেন, সেটা কি সত্যি একক কুণাল ঘোষ হিসেবে পেরেছেন? দেখুন, প্রথম কথা আমি আবার বলছি, বাকিরা যা বললেন আমি সব শুনেই এখানে স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি, মিলিয়ে নেবেন। এই দলের নাম তৃণমূল কংগ্রেস, তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে এখনো লাখো মানুষের ভিড় হয়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছেন এই দল ভাঙা, দল গড়া, এইগুলোর প্রশ্নই ওঠে না। কুণালদা বলেছেন, কুণালদা কি ব্যক্তি কুণালদা একাই কথা বলেছেন? নিশ্চিতভাবে এগুলো তার ব্যক্তিগত মতামত। একটা দল তাকে দলের অন্দরে যা যা করণীয় সেগুলো একটা সময় অবধি করা হয়েছে, বিভিন্ন সময় তাকে যা যা কমিউনিকেশনস করার দরকার ছিল সেগুলো শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে করা হয়েছে। তারপর একটা সময় পরে যখন আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচন এসে গেছে, যেহেতু কুণালদা সিনিয়র লিডার, নিশ্চিতভাবে তাকে জায়গা দেওয়া হয়েছে, কিন্তু তারপরে একটা টাইম পরে মনে হচ্ছে শীর্ষ নেতৃত্ব ব্যবস্থা নিয়েছে। আমি তোমাকে একটা কথা বলি, আমি যে প্রশ্নটা করেছি এই প্রশ্নটা আরেকটু বৃহত্তর। এটা খুব ভালো করে তন্ময় বুঝতে পারছে, যার জন্য তন্ময় চেষ্টা করছে বারবার যে কুণাল ঘোষের মধ্যে আবদ্ধ রাখতে। আমি কিন্তু তা বলিনি শুধু, তার কারণ এর পটভূমির যে ঘটনাটা আছে সেটা কুণাল ঘোষ একা নন, এবং সেই একা নন বলে একটা বৃহত্তর স্প্লিটের কথা আমি তোমাকে বলে এক্সাম্পলটা দিয়েছিলাম। আমি সম্ভবত অনেকটাই এক্সপ্লিসিট, আমি যেটা বলতে চাইছি একেবারে প্রকাশ্যে, এবং সেটার কারণ রাজনৈতিক যে ইকুয়েশন সেটা তন্ময়রা খুব ভালো করে বোঝেন। এবং নির্বাচনের মধ্যে, তুমি শুধু নির্বাচনের প্রাক্কালে না, নির্বাচন শেষও হয়নি, নির্বাচনের মধ্যে যেখানে দুটো নির্বাচন হয়ে গেছে, ঠিক সেখানে এই নির্বাচনের মুখে দাঁড়িয়ে উত্তর কলকাতার মতো একটি সিটে দাঁড়িয়ে যে সাহস নিয়ে কুণাল ঘোষ কথাটা বলেছেন, তার মধ্যে যে একটা বড় স্প্লিট ফ্যাক্টর কাজ করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে এগুলোর কোনো প্রশ্নই নেই। বলছি আগামী দিন দেখতে পাবেন 4 তারিখে। এই স্প্লিট ফ্যাক্টর বলতে আমাকে বলছে, আমার বক্তব্য হচ্ছে আপনার কাছে, আপনি স্পেসিফিক্যালি বলুন না কুণাল ঘোষ কি নতুন দল করবেন, এরকম কোনো ভাবনা চিন্তা আছে? এরকম কোন প্ল্যানের কথা বলছেন? প্রশ্নটা তো তুমি আমাকে করতে পারো না, এটা তুমি কি ভাবনা? আমি জানতে চাইছি আপনার প্রশ্ন শুনে এতক্ষণ যে বিস্তৃত আপনার গল্প, সেই গল্পের মাথা হচ্ছে এইটা যে একটা হেলিকপ্টার আসবে, ওনাকে তুলে নিয়ে যাবে, উনি একটা নতুন দল তৈরি করবেন। একটা কথা তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে কেউ কুণাল ঘোষ কি দল ছাড়ছে না, দল করে না। আমি জানতে চাই কুণাল ঘোষের স্টেটমেন্ট, কুণাল ঘোষ তো বলেছেন কুণাল ঘোষ দর্থহীন ভাষায় আজকে উত্তর দিয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসেই আছেন, এবং তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবেই তিনি থাকতে চান। বাস, এবার তো হয়ে গেল। তন্ময় দেবের প্রমাণ শীর্ষ নেতৃত্ব যতটা মনে করেছে ততটা সেন্সর করেছে। তাহলে কালকে যদি উনি প্রেস কনফারেন্স করে সব বলেন, তখন কি উত্তর দেবেন? তখন দল ভাববে, দলের শীর্ষ নেতৃত্ব ভাববে। এখন অবধি তো তিনি দলে আছেন, দল বলেছে তাকে সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং মুখপাত্র থেকে আগেই তিনি নিয়েছেন। ইঙ্গিত ছিল যে যারা দলের কর্মী, যারা নানা রকম প্রতিকূলতার মধ্যে যারা লড়ে যান, তিনি যেমন নিজের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে সবচেয়ে বেশি আক্রমণাত্মক শব্দবন্ধ তিনি ব্যবহার করেন। এর আগেও তিনি বলেছিলেন যে শুভেন্দু অধিকারী সম্পর্কে সবচেয়ে বেশি আক্রমণাত্মক বক্তব্য আমি রাখি, অথচ মিঠুন সম্পর্কে তৃণমূল কংগ্রেস সাংসদ দেব তিনি সপ্রশংস থাকেন, এবং তারপরে সেটাকে সৌজন্য হিসেবে ধরা হয়। না দেখো মৌপিয়াদি, প্রথম কথা হচ্ছে এইটা তো এক একজনের রাজনৈতিক দর্শন। কুণালদা মনে করেন যে রাজনীতিতে এইভাবে চললে ঠিক হবে, উনি করছেন, দলের পক্ষেই করছেন। আবার আরেকজন, আমি এতদিন ধরে রাজনীতি করছি, আমি কখনো ব্যক্তি আক্রমণ জানি না, কারণ আমার ব্যক্তিগত মনে হয় যে লড়াইটা আদর্শের লড়াই। উনি একটা স্টাইলে রাজনীতি করেন, কিন্তু এটা তো কোথাও লেখা নেই যে একই স্টাইলে সবাইকে রাজনীতি করতে হবে। প্রশ্নটা তো খুব সিম্পল, যে যখন তিনি আক্রমণাত্মক মন্তব্য করছেন, তখন দলেরই অন্য সাংসদ তিনি মিঠুন চক্রবর্তী সম্পর্কে তিনি বলেছিলেন যে এখানে মিঠুন চক্রবর্তী জি 24 ঘন্টাকে একটা ইন্টারভিউ দেন, তারপর কুণাল ঘোষ পাল্টা ইন্টারভিউ দেন, এবং সেটা প্রচন্ড একটা তিক্ত জায়গায় গিয়েছিল বছরখানেক আগে প্রজাপতি রিলিজের সময়। সেই প্রসঙ্গ তুলে কুণাল ঘোষ বলেছেন যে তিনি মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করছেন, অথচ তৃণমূল কংগ্রেস সাংসদ দেব তিনি প্রশংসা করছেন। আমি একই কথা বললাম, একটা দলে 5 জন নেতৃত্ব আছেন বা 5 জন কর্মী আছেন, 5 জনই একই
ভাবে রাজনীতিটা করবে না, কিন্তু ওভারঅল আমরা বিজেপিকে আক্রমণ করছি, সেটাই হচ্ছে আমাদের রাজনীতি এবং বিজেপির বিরুদ্ধে লড়াই হচ্ছে। এবার কুণালদার মতো করে করেছেন, দেব নিজে যেভাবে মনে করে দেব নিজে সেইভাবে করেছে, তার জন্য দুজনকেই একইভাবে আক্রমণ করতে হবে। ও যে শব্দবন্ধ ব্যবহার করছে আমাকেও সেই শব্দবন্ধ ব্যবহার করতে হবে, বিষয়টা একবারে এরকম নয়। দেখুন, কুণাল ঘোষ মানে চন্দনদা একদম সঠিকভাবে বললো, চন্দন যে স্প্লিটের কথা বললো, কিন্তু কুণাল ঘোষ একা না। কুণাল ঘোষ যাকে হচ্ছে প্রশাসনিক পদে দেখতে যান, যার মডেলকে অনুসরণ করে, এই কিছুদিন আগে এনাদের দলের যখন এই টিকিট ডিস্ট্রিবিউশনের কথা হয়েছিল, সেই সময় এই আমাদের উত্তর কলকাতার তৃণমূলের ক্যান্ডিডেট, তার নাম নিয়ে, দমদমের ক্যান্ডিডেট, তার নাম নিয়ে দলের অঘোষিত এবং ঘোষিত নাম্বার 2 তার যা বক্তব্য, দলের মধ্যে তো স্প্লিট রয়েছে। এখন বক্তব্য এটাই যে এর আগেও আপনারা গণতন্ত্র রয়েছে, দলের মধ্যে গণতন্ত্র বলে না, একজন দলের সর্বময় নেত্রী তাকে হচ্ছে ওপেনলি মিডিয়াতে ডিফাই করছে, ওপেনলি মিডিয়াতে ডিফাই করছে, আর সেটাকে দলের গণতন্ত্র থাকা বলে না, মিডিয়াতে ডিফাই করাটাকে। কাজেই সেই জিনিস তো রয়েছে। এখন এটাই আগামী দিনে দেখার, ওই ফ্রেন্ড রিকোয়েস্ট বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনের কোনো লিঙ্ক এসছে কিনা। এই প্রশ্ন তো থাকছেই, এরপর কি সেদিকে আমাদের নজর থাকবে। আর এর মধ্যে আমরা যদি দেখি যে আচমকা 5% ভোট বাড়লো কিভাবে? বিজেপি শাসিত রাজ্যগুলিতে ইভিএম ঢুকিয়ে দেওয়া হচ্ছে না তো? ভোটদানের হার বৃদ্ধি নিয়ে এবার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যান্য বিরোধীদের এ নিয়ে সতর্ক থাকতে অনুরোধ করেছেন তিনি। ভোটদানের হার বেড়েছে 2টি দফায়। দ্বিতীয় দফার ভোটের 4 দিন পর মঙ্গলবার চূড়ান্ত ভোটের হার প্রকাশ করেছে কমিশন। গত 19শে এপ্রিল প্রথম দফার ভোটের সন্ধ্যা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ছিল 60%। 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটের সন্ধ্যা পর্যন্ত রাজ্যে ভোটদানের হার ছিল 60.96%। দ্বিতীয় দফার ভোটের 4 দিন পর চূড়ান্ত ভোটদানের হার প্রকাশ করেছে কমিশন। প্রথম দফা ও দ্বিতীয় দফায় ভোটদানের হার বেড়ে হয়েছে যথাক্রমে 66.14% ও 66.71%। ভোটের হার বৃদ্ধি নিয়ে প্রশ্ন তৃণমূলের। মঙ্গলবার এ নিয়ে এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলেছিলেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন। তিনি লেখেন, 2 দফা শেষ হওয়ার 4 দিন পর ভোটদানের হারের চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করছে নির্বাচন কমিশন। ভোটদানের হার বেড়ে 5.75%। এটা কি সম্ভব? আমি কি কিছু ভুল করছি? বুধবার মুর্শিদাবাদের ফরাক্কা ও বড়োয়ায় ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দফায় দফায় এ নিয়ে মুখ খোলেন তিনি। শুনতে পেলাম 5.75% ভোট। যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। আমি বলবো, নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে, ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে দেশের অন্যান্য বিরোধী দলগুলিকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মমতা। তার অভিযোগ, এখনো পর্যন্ত 19 লক্ষ ইভিএমের কোনো খোঁজ নেই। বিরোধীদের জোট ইন্ডিয়ার শরিক তৃণমূলকে এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বড় একটা ছাতায় নিয়ে বড় ছাতা নেবেন, কারণ এখন প্রচন্ড গরম সংকট, তার তলায় সবাইকে নিয়ে জোটবদ্ধ হন। ভোটের পরে নয়, উনি এখনই নেতৃত্ব দিন। সবাই, সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী, লালুজির শরীর খারাপ, ওনার ছেলেকেও নিয়ে নেবেন। সবাই গিয়ে এই যে নির্বাচনে এসব চক্রান্ত চলছে, বিষয়টা কি, এটা নির্বাচন কমিশনের কাছে জানবার জন্য চান, একটা ডেপুটেশন দিন। এগুলো তো করতে হবে জোট রাজনীতিতে। ভোটের দফা যত গড়াচ্ছে ততই তৃণমূল ও বিজেপির মধ্যে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। তৃতীয় দফায় ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে। বুধবার সেই মুর্শিদাবাদ থেকে মমতা বিজেপির ওপর চাপ বাড়ানোর কৌশল নিলেন বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। রণজয় সিংহ ও সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। শঙ্কুর কাছে আসি। শঙ্কু, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে দিচ্ছেন যে কিভাবে এই অতিরিক্ত শতাংশ সেটা বাড়ছে। তিনি প্রশ্ন তুলছেন যে বিজেপি শাসিত রাজ্যে যে ইভিএমগুলোর, তার অভিযোগ মতো যে ইভিএমগুলোর খোঁজ পাওয়া যাচ্ছিল না, সেগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে কিনা। শুনুন, আমি প্রাইমারি আমি কারোকে কোট করতে পারবো না, কিন্তু আমি একজন
ইলেকশন কমিশনের আধিকারিক যারা বহুদিন কাজ করছে তাদের কাছে জানতে চাইছিলাম যে কী কারণ হতে পারে। ওনারা বললেন যে অ্যাসেসমেন্টটা করতে করতে তো একটা নির্দিষ্ট সময় পেরিয়ে যায়, যখন ফাইনাল অ্যাসেসমেন্ট আছে তখন ওনারা অ্যাকচুয়াল পার্সেন্টেজ হচ্ছে ডিসক্লোজারে আনতে পারেন। এটা ওদের বক্তব্য, অফিসিয়ালি নয় আনঅফিসিয়ালি আমি জানতে পেরেছি। কিন্তু এখন বিষয় হচ্ছে উনি এই 4% বা 5%-এর জন্য হেরে যাবেন এটা মনে হয় সত্যি নয়। আজকে উনি এটা বলছেন মানে এটা স্পষ্ট হচ্ছে যে 6-0 হয়ে গেছে। তাই জন্য আগে থেকে উনি হচ্ছেন এক্সপ্লেনেশনটা রেডি করছেন, কি বলবেন সেইটার পটভূমি। ইয়েস, আপনার পটভূমি তৈরি হচ্ছে যে এই কারণে আমি হেরে গেছি। বাংলাতে যে আসন ওনার কমবে, ওনাকে খুঁজে পাওয়া যাবে না, খুবই খারাপ অবস্থা হবে, সেটার পটভূমি, সেটার উত্তর দেওয়ার জায়গা তৈরি হচ্ছে। তন্ময়, দেখুন এতক্ষণে যে টপিক, কুণালদাকে একটা দল সাসপেন্ড করলো কি করলো না তাই দিয়ে মানুষের কিছু এসে যায় না, কিন্তু এই যে টপিকটা তৈরি হয়েছে এটাতে মানুষের এসে যায়। কারণ ভারতবর্ষ আগামী দিনে চলবে কিভাবে, ভারতবর্ষে আগামী দিনে আর ভোট আদৌ হবে কি না সেইগুলো ঠিক হবে এটার জন্য আমাদের নেত্রী যেটা বলেছেন, এবং বিরোধী দলের সমস্ত নেতা নেত্রীরা এটা নিয়ে সরব হয়েছেন। এটা অত্যন্ত চিন্তার বিষয়। গত 35 বছর ধরে কখনো এরকম হয়নি যে ইলেকশন কমিশন সঙ্গে সঙ্গে ডেটা যেটা পাবলিশ করেছে পরে আবার গিয়ে সেই ডেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং অ্যাবসোলুট ভ্যালুতে দেয়নি, একটা পার্সেন্টেজে দিয়েছে। অ্যাবসোলুট ভ্যালুতে দেয়নি, পার্সেন্টেজে দিয়েছে। তার মানে আবকিবার 400 পার করে যখন দেখছে যে কোনোভাবেই 200 পেরোচ্ছে না, তাহলে কি সেই পুরনো ফন্দি যে ইভিএমকে কাজে লাগিয়ে আগামী দিনে ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করার পথে বিজেপি এগিয়ে চলেছে, এটা নিয়ে সরব হওয়া উচিত। এবং এটা নিয়ে অত্যন্ত চিন্তা উদ্বেগের বিষয় প্রত্যেকটা গণতন্ত্র। চন্দন দা সমস্ত বিরোধীদের দৃষ্টি আকর্ষণ করেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। না, এটা দেখো, এটা নিয়ে কিন্তু বহুদিন ধরে রাহুল গান্ধী প্রশ্ন তুলছেন এবং কংগ্রেসের বিভিন্ন নেতারা, অন্য দলেরও ইভিএম নিয়ে একটা নির্দিষ্ট প্রশ্ন আছে। এবং একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, সেন্সিটিভ ইস্যুটা আমি এখানে বলছি যে যখনই কেন্দ্রীয় সরকার আমরা দাবি করেছিলাম ইভিএম মেশিনের সাথে অ্যাটাচ থাক ভিভিপ্যাট, তাতে কি আছে স্ক্রোলিং নাম্বারগুলো থাকবে, যেটা দুদিন আগে সুপ্রিম কোর্ট ক্যান্সেল করেছে, বিকজ এই মেকানিজম ভবিষ্যতে আসতে পারে, কিন্তু হয়তো এই নির্বাচনে থাকবে না। মজার ব্যাপারটা হচ্ছে ইলেকশন কমিশন তুমি আজ পর্যন্ত দেখেছো, এতদিন সাংবাদিকতা করছো, যেখানে একটা পার্সেন্টাইল 5.75 বেড়ে যায়। তুমি দেখেছো কখনো? অন্তত আমার জীবনে 42 বছর রাজনীতিতে আমি এটা দেখিনি। 2 নম্বর আরেকটি কথা তোমাকে বলি, এখানে জেনারেলি পার্সেন্টেজের সাথে একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেওয়া হয় যে এত লোক, ইটস নট দ্যাট পার্সেন্টেজ, সবাই পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে পারবে না, এত লোক ভোটটা দিয়েছেন, সেটা কিন্তু ইন ফিগার যেটাকে আমরা বলি সেটা দিতে পারছেন না, এন্ড দ্যাট ইজ দি লস। আমি এখানে আমি অতনুর কাছে আসার আগে আমি একটু সম্বিতের কাছে যাই। সম্বিত, এই যে এই 5.75% এই যে বৃদ্ধি, এটার কোনো লজিক্যাল কনক্লুশনে পৌঁছানো যাচ্ছে? না, আমি যদি ধরে নিই যে সত্যি ইলেকশন কমিশনের কাছে তথ্য আসতে দেরি হচ্ছে, তাহলে সেটা খুব বিস্ময়কর একটি ব্যাপার আজকের এই প্রযুক্তির যুগে। কারণ আগে আমরা দেখেছি যে নির্বাচন হওয়ার পরে ঠিক আছে, আগে এত প্রযুক্তি এত উন্নত ছিল না, সেখানে একটা ডিলে হতে পারে, কিন্তু এত ডিলে হয় না প্রথমত। এবং এই ধরনের বেড়ে যাওয়া ভোটিং পার্সেন্টেজ বা কমে যাওয়া হোয়াট এভার ইজ হ্যাপেনিং, সেটা খুবই বিস্ময়কর। আজকে আমরা একটু ওয়েবকাস্টিং এর মাধ্যমে দেখতে পাচ্ছি প্রত্যন্ত অঞ্চলে কোথায় কোন পোলিং বুথে কিরকম ভাবে ভোট হচ্ছে, আর এই তথ্যটা ইলেকশন কমিশনের কাছে আসতে এত সময় লেগে যাচ্ছে। এইটা একটা প্রশ্নের জায়গা তৈরি করে যে 1 সপ্তাহ সময় লাগছে বা তার থেকে বেশি সময় লাগছে টু অ্যাসেস যে হ্যাঁ কত ভোটিং হয়েছে, তার কত পার্সেন্টেজ হবে সেটাকে প্রকাশ্যে আনে, সেটা একটা ব্যাপার। আর যেটা ইভিএম এর কথা উঠছে সেটা কিন্তু একটা অন্য প্রসঙ্গ। সেটা অন্য প্রসঙ্গে এই কারণেই বলি যে আজকে ইভিএম আমি যদি ধরে নিই যে হ্যাঁ ইভিএম এর ভেতরে গন্ডগোল আছে কি নেই সেটা আমরা জানি, সেটা একটা সম্পূর্ণ আলাদা পরীক্ষার বিষয় এবং সেটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। কিন্তু আমি যদি দেখি যে ইলেকশনের এই যে পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, এতে প্রত্যেকটি রাজনৈতিক দল, সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, তাদের যে পোলিং এজেন্ট তাদের ভূমিকা অপরিসীম। আজকে আমরা বুথ কমিটি ইত্যাদি নিয়ে প্রচুর আলোচনা হয়, কিন্তু একজন পোলিং এজেন্টের যে কি অপরিসীম একটা রোল থাকে, একটা গুরুত্বপূর্ণ রোল থাকে একটা পোলিং বুথে, সেটা নিয়ে কেউ আমরা ভাবি না। যদি আজকে রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে যে পোলিং পার্সেন্টেজে গড়বড় করা হচ্ছে, গড়মিল করা হচ্ছে, একটা 17C একটা ফর্ম থাকে, তাদের রেকর্ড করা থাকে যে কারা কারা ভোট দিলেন, কতজন ভোট দিলেন, এবং সেখানে সব পোলিং এজেন্টকে সাইন করতে, তারা স্যাটিসফাইড হলে সাইন করে। তো সেই পোলিং এজেন্টদের শিক্ষিত করা এবং তাদের বোঝানো যে কিভাবে এই ভোটিং প্রসেসটা হয়, কি প্রসেসে হয়, সেইটাই অর্ধেক রাজনৈতিক দল সেটা করতে পারে না,
কারণ তাদের সাংগঠনিক শক্তির জন্য হতেই পারে যে প্রত্যেকটা পোলিং বুথে তারা বুথ এজেন্ট দিতেই পারে, কিন্তু সেই প্রশিক্ষণটা দেওয়া এবং কোন জায়গায় কিভাবে তার প্রতিবাদ করতে হবে সেইটা শেখানো, এবং যখন কাউন্টিং হচ্ছে এই যে ইভিএম ঢুকিয়ে দেওয়া একটা অ্যালিগেশন হচ্ছে, কিন্তু তারও একটা পরিস্থিতি আছে কাউন্টিং এজেন্ট তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তারা মিলিয়ে দেখবেন। কিন্তু অধিকাংশ সময় হয় যে যখনই তাদের প্রার্থীরা কম, এক হচ্ছে যে এতগুলো কাউন্টিং এজেন্ট দেওয়া যায় না অনেক সময়, দ্বিতীয়ত হচ্ছে যে যখনই তাদের প্রার্থী পিছিয়ে পড়ে ভোটিং কাউন্টিং এ, তারা ভোট কেন্দ্র থেকে সরে যান, তারা চলে যান, এবং যে নিয়ে বারবার করে কথা হয় যে ভোটিং কাউন্টিং কেন্দ্রে যেন শেষ পর্যন্ত কাউন্টিং এজেন্টরা থাকে, এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা একেবারেই সম্বিত আমি আসবো এই প্রসঙ্গে। একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতেই হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি তন্ময়ের কাছে এখানেই আসবো যে তন্ময়, এর যেমন একটা টেকনিক্যাল আসপেক্ট থাকতে পারে, আবার যেটা শঙ্কুরা বলছে যে কোথাও কি ফল আশানুরূপ নয়, এই আশঙ্কা করে আগে থেকেই একটা সাফাই। দেখো, প্রথম কথা হচ্ছে মনে থাকবে ইন্ডিয়া জোটের মহারাষ্ট্রের মিটিং থেকে বেরিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় জোটের পক্ষ থেকে স্টেটমেন্ট দিয়েছিলেন, এবং কংগ্রেস নেতৃত্ব তো তারপরে অনেকবারই বলেছেন, জোটের পক্ষ থেকে বেরিয়েই কিন্তু স্টেটমেন্ট দিয়েছিলেন যে ইভিএম হ্যাক হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে বা ম্যানিপুলেট করার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, এবং সেটার জন্যেই আমরা জোটের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিলাম, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে অ্যাপিল করেছিলাম। এখন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমি অনেকবার একই কথা বলেছি যে আমাদের চারটে যে পিলার গণতন্ত্রে, তার মধ্যে থাকে ইসিআই, ক্যাগের মতো সংস্থাগুলো, সেই সংবিধানের যেগুলো ওই চারটে পিলারের মাঝখানে থাকে ইসিআই, আজকে সেই ইসিআইটার মাঝখানে থাকছে না, তারা কোথাও স্কিউড হয়ে যাচ্ছে, কোনো একটা দিকে অবস্থান নিচ্ছে, সেইটা চিন্তার বিষয়। আগামী দিনে কিন্তু এটার উপর ঠিক হবে ভারতবর্ষের মতো এরকম মহান গণতন্ত্র কোন পথে চলবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ব্যালটের কথা যে বলছো, আমরা পঞ্চায়েত নির্বাচনে ব্যালট নিয়ে যে দৌড় দেখেছি, উজেইন বোল্ট, যদি ব্যালটে ভোট হয় উজেইন বোল্ট টেনশনে পড়ে যাবেন। উজেইন বোল্টের মতো আমরা ব্যালট নিয়ে যে দৌড় দেখেছি, আমাদের জন্য ভালো হবে অলিম্পিকে আরো বেশ কিছু পদক, বিশেষ করে অ্যাথলেটিক্স থেকে আমরা হয়তো পেতে পারি, সেরকম একটা রাস্তা তৈরি হতে পারে, কিন্তু স্প্রিন্টাররা তারা তো টেনশনে পড়ে যাবেন। সম্বিত, এক্স্যাক্টলি, ব্যালট নিয়ে যদি আবার ভোটে যেটা দাবি আবার করে উঠে আসে, এবং অনেকেই এটা দাবি করছেন, কিন্তু কি হয় ব্যালটে সেটা আমরা দেখেছি, যেখানে ছাপ্পা ভোট করা অনেক সুবিধে, সেখানে এই খেয়ে ফেললেন বা জলে ঝাঁপিয়ে পড়া, জলে ফেলে দেওয়া ব্যালট বক্স, এসবগুলো অনেক সুবিধাজনক। এটা কোনো সমস্যার সমাধান হতে পারে, এটা কোনো সমস্যার সমাধান নয় যে ইভিএম ছড়িয়ে ব্যালট। যদি এদের এই জনজোয়ার না কি জোয়ার নবজোয়ার এসব হয়েছিল, তাতে আমরা দেখেছিলাম যে ব্যালট কি করে চুরি করতে হয় ছাপ্পা মারতে তার ট্রেনিং হয়েছিল, তার বেটার পারফরমেন্স এরা করেছিল পঞ্চায়েতে, এবং সেই মতো সিস্টেম ছাপিয়েছিল। কোথায় আবার ট্রেনিং হয়েছিল? হ্যাঁ, আপনি দেখেন ব্যালট নিয়ে বাবা, ওদের ওই ভোট দেওয়া নিয়ে, ওদের ওই ভোট নিয়ে দলের মধ্যে প্রায় কুস্তি কিভাবে করতে হবে, সিস্টেম শেখানো, এসব ডেলি খবর হয়েছে, একটু দেখে নিন, আর্কাইভকে চান দিয়ে দেবে। আমি দ্বিতীয় বিষয় আসি, এটা প্রথম। দ্বিতীয়টা আরো ইন্টারেস্টিং। দ্বিতীয়টা দেখুন, এই রাজ্যে টেকনিক্যালি স্ক্যাম কোন লেভেলে নিয়ে যেতে হয় সেটা নাইসাকে এরা এসএসসি থেকে দিয়ে বুঝিয়ে দিয়েছে, যে ভাই ওয়েমার ফোয়েমার সব পুড়িয়ে দাও, নিজেরা সিস্টেম তৈরি করো, ডিজিটালি কিভাবে জালিগিরি করা যায় সেটাতে এই সরকার একদম দেখে করে ফাটিয়ে দিয়েছে। তো ফলে তারা চায়, এখন একটাই প্রশ্ন আমি আজকে দেখলাম কোন একটা জায়গায় উনি বলেছেন যে আগে বলুন যে কোন সংস্থা ইভিএম তৈরি করে, এবার তাকে গিয়ে ধরবে। খুব সংক্ষেপে 30 সেকেন্ড আমি 30 সেকেন্ডও নেব না। আমি তোমাকে একটা কথা বলি, এই যে ব্যালট স্প্রিন্টারের যে গল্পটা তুমি বললে, এটা তো অবশ্যই, এটা তো স্বীকার করতে হবে, কিন্তু পাশে একটাও বুঝতে হবে, আমি ভিভিপ্যাটের কথা বলেছি, আমি ভিভিপ্যাট স্ক্রোলিং এর কথা বলেছি, যেটা একটা সম্ভাবনার দিক। আর সবথেকে বড় প্রশ্ন, অধীর রঞ্জন চৌধুরী বিরোধী দলনেতা হিসেবে যে ইসিআই সিলেকশনের জন্য, তুমি জানো সে মিটিংয়ে কেন অ্যাটেন্ড করেননি, এর মধ্যেই কারণটা নিহিত আছে যে ইসিআই কিভাবে কাজ। দেখুন, ইভিএম এ টেম্পার এই বা ইভিএম যে কোনোভাবে হচ্ছে টেম্পার্ড হতে পারে, যা গণতন্ত্রের বিকাশের পক্ষে ক্ষতিকর, এটা বারংবার করে আমরা বলে সিভিএম এবং ভিভিআই সংক্রান্ত মামলা ইত্যাদি সমস্ত কিছু। কিন্তু একটা জিনিস হ্যাভিং সেড দ্যাট এরা মনে রাখতে হবে যে লোকসভা ভোট যেমন সারা দেশের মধ্যে সবচেয়ে বড় ভোট, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের সরকার নির্বাচনের ভোট, তেমনি হচ্ছে পঞ্চায়েত ভোট, কর্পোরেশন ভোট, এগুলোও তো ভোট। যে তৃণমূল হচ্ছে পঞ্চায়েত ভোটে, কর্পোরেশন ভোটে, এই ব্যালটে, এই ইভিএমে এত লুটপাট চালালো, এই নিউ টাউন এখান থেকে একটু দূরে, এখানে 90% ভোট পড়েছে, একটা বুথে সাধারণ মানুষ মামলা করেছেন যে আমরা কেউ ভোট দিতে যাইনি
বুথে 90% করে ভোট পড়েছে, পঞ্চায়েত কর্পোরেশন থেকে সর্বত্র যারা মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছে তাদের কাছে আলাদা করে গণতন্ত্রের পাঠ নেওয়াটা উচিত। আমরা তো অতীতে এরকম চিত্র দেখেছি যে ইভিএম কোলে নিয়ে হারমোনিয়ামের মতো প্রায় বাজানো হচ্ছে। দেখো আমি বারবার বলছি, এই যে ব্যালট চুরি হয়ে যাওয়া, ব্যালট খেয়ে নেওয়া, ব্যালট ফেলে দেওয়ার কথা হচ্ছে না, ইভিএম টেকনিক্যালি আরো ভয়ঙ্কর হতে পারে। ইভিএম পুরো মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম নিয়ে যে প্রশ্ন তুলে দিয়েছেন, অন্য বিরোধী দলগুলো কিভাবে তাতে রেসপন্ড করে, কোথাও এই নিয়ে একটা বিরোধী ঐক্য আবারও দেখা যায় কিনা, নাকি শঙ্কুরা যে অভিযোগ করছে যে কোথাও দ্বিতীয় দফার পর আগাম আন্দাজ পেয়েই সেই পটভূমি তৈরি করে রাখা, তার উত্তর তো 4 জুনই পাওয়া যাবে। আপাতত আপনারা এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।